Welcome to a new video from Orgo Exclusive. I am Orgo Ghosh. Today I will discuss about a very important topic known as rhetorical devices. We may often know it as figure of speech. This is a very important topic in English, and we can make our expression more impressive and beautiful by applying these devices. So today I will discuss some of figures of speech, simile, metaphor, allusion, and more. If you are new here, then don't forget to subscribe my channel and click on the bell icon for getting notification about my videos. So without delaying, let's go to the topic. I will discuss this topic in bilingual language for your convenience. So please stay tuned with me. First, we will know the definition of figures of speech or rhetoric. প্রথমে rhetoric বা figures of speech এর সংজ্ঞাটা জেনে নিই। figures of speech কাকে বলে সেটা জানবো, তারপরেই আমরা সব বুঝতে পারবো। Figures of speech are rhetorical devices with the help of which we make our expression impressive and beautiful. They are the means wherewith we embellish our styles. মানে figures of speech হচ্ছে একটা ছন্দ সম্পর্কিত উপায় বা মাধ্যম, যেগুলোর সাহায্যে আমরা আমাদের অনুভূতি কথাবার্তাগুলোকে কী করি, আরও সুন্দর ইমপ্রেসিভ করে তুলি। এগুলোর মাধ্যমে আমরা আমাদের কথাবার্তার আমাদের যে কথা বলার ধরন, বাক্য, সেই বাক্যগুলোকে সাজাই, নতুন একটা রূপে সজ্জিত করি, সেটাই হলো ফিগার্স অফ স্পিচ। সো আমরা প্রথম ফিগার্স অফ স্পিচটা জানবো। প্রথম ফিগার্স অফ স্পিচটা রয়েছে কি, সিমিলি। খুব গুরুত্বপূর্ণ এবং ফেমাস একটা ফিগার্স স্পিচ। সো সিমিলি দেখো কি বলছে। সিমিলি বলা হচ্ছে কি, সিমিলি is a figure speech in which a comparison between two distinctly different things is explicitly meant. মানে সিমিলি হলো সেই ফিগার্স অফ স্পিচ যেখানে একটা পার্থক্য করা হবে দুইটা একবারে পুরোপুরি আলাদা জিনিসের মধ্যে, সেটা একদম স্পষ্টভাবে পার্থক্য করা হবে, মানে ডাইরেক্টলি পার্থক্যটা তোমরা বুঝতে পারবে। The likeness between two things is clearly expressed with a word of comparison such as like, as so, as if, etc. মানে as, like, as so, as if এই সমস্ত শব্দগুলো থাকলেই বুঝে যাবে সেটা সিমিলি। উদাহরণটা দেখলেই খুব সুন্দরভাবে বুঝতে পারবে তোমরা। এক্সাম্পলটা দেখো, সি ইজ লাইক আ রোজ। সে হলো একটা গোলাপের মতো, সেই মহিলাটা একটা গোলাপের মতো। আমরা বুঝতেই পারছি মহিলা কতি গোলাপ দুটো আলাদা জিনিস, তাদের মধ্যে পার্থক্য করা হলো কিসের মাধ্যমে, লাইক শব্দটার মাধ্যমে। বোঝা গেল এই লাইকটা রয়েছে এখানে, তাই এটা সিমিলি। বুঝতে পারলে? চলো নেক্সট আমরা যাব পরের ফিগার্স অফ স্পিচে। মেটাফরের সংজ্ঞাটা দেখো। মেটাফর আর সিমিলি এরা হচ্ছে একে অপরের বিপরীত। সো সংজ্ঞাটা দেখলেই তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবে আসলে পার্থক্যটা কোথায় এদের। তো ইট ইজ আ ফিগার্স অফ স্পিচ ইন হুইচ দেয়ার ইজ অ্যান ইমপ্লাইড কম্প্যারিজন, মানে অস্পষ্ট, ঠিকভাবে উল্লেখ থাকবে না, সেরকম একটা তুলনা করা হবে দুইটা বস্তুর মধ্যে। তো দুইটা বস্তুর মধ্যে অস্পষ্টভাবে যে তুলনাটা করা হবে সেটা মেটাফোর, আর যেটা স্পষ্টভাবে করা হবে সেটা সিমিলি। বোঝা গেল? তো উদাহরণটা দেখলেই বুঝতে পারবে যে কেন অস্পষ্টতা বলা হলো। দেখো, ভ্যারাইটি ইজ দ্য স্পাইস অফ লাইফ। মানে বিভিন্নতা হলো আমাদের জীবনের স্পাইস, মানে মশলা। ভ্যারাইটি, আমাদের জীবনে বিভিন্ন ধরনের বিভিন্ন মুহূর্ত থাকে,
তাই দেখো এটা আমরা বুঝতে পারছি না ডিরেক্টলি, একটু ভাবতে হচ্ছে। অস্পষ্ট একটা মিনিং করা হয়েছে, আবার কম্প্যারিজনও করা হয়েছে। দিস ইজ আ মেটাফর বিকজ দ্য লাইন কন্টেন্টস অ্যান ইমপ্লাইড কম্প্যারিজন বিটুইন ভ্যারাইটি অ্যান্ড স্পাইস, টু কমপ্লিটলি ডিফারেন্ট থিংস। কতি, মশলা আর জীবন পুরো আলাদা। যেমন মশলা তরকারিতে স্বাদ নিয়ে আসে, তেমনি ভ্যারাইটিও জীবনে বিভিন্ন স্বাদ, মানে বিভিন্ন অনুভূতি, এক্সপিরিয়েন্সটাকে আমরা লাইফে গ্রহণ করি, সেটাই আমাদের যেন জীবনের একটা স্বাদ বা মশলার মতো কাজ করছে। যেমন তরকারিতে মশলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ঠিক তেমনি লাইফেও ভ্যারাইটিটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা একটা ইমপ্লাইড মিনিং করা হয়েছে, অস্পষ্টভাবে বলা হয়েছে, তাই এটা মেটাফর। আর এখানে কোনো শব্দ নেই যেগুলোর মাধ্যমে বোঝা যাবে যে এটা মেটাফর। আরেকটা উদাহরণ দেখো, খুব সহজভাবে বুঝবে পরের উদাহরণটা। তাই দ্য ক্যামেল ইজ দ্য শিপ অফ দ্য ডেজার্ট, মানে উট হচ্ছে মরুভূমির জাহাজ। এখানে জাহাজ গতি আর উট গতি। উট মরুভূমিতে থাকে, জাহাজ বা জলজাহাজ জলে চলে সাধারণত। তো জলে যেমন জাহাজ পরিবহন করে, ঠিক তেমনি মরুভূমিতেও উট পরিবহন করে, যাত্রী বা মাল সরবরাহ করে। সেইটাকেই ওরা তুলে ধরেছে অস্পষ্টভাবে, তাই এটাও একটা মেটাফরের উদাহরণ। অ্যালিউশনটা আমরা এবার দেখে নেব কি বলছে অ্যালিউশনে। সো অ্যালিউশন হচ্ছে, ইট ইজ আ ফিগার অফ স্পিচ ইন হুইচ দেয়ার ইজ আ রেফারেন্স to a word or expression of some well-known past incidents or a mythical or historical name associated with the statement। মানে এটা একটা ফিগার্স অফ স্পিচ যেখানে একটা শব্দ বা টার্ম বা এক্সপ্রেশন বা এক্সক্লামেশন ইউজ করা হবে, যেটা কোনো ফাস্ট ঘটনার সাথে জড়িত বা কোনো পৌরাণিক বা ঐতিহাসিক ঘটনার সাথে বা ঐতিহাসিক নামের সাথে জড়িত। তো উদাহরণটা দেখো, তাহলে খুব সুন্দরভাবে বুঝে যাবে উদাহরণটা দেখলে। উদাহরণে কি বলছে, উদাহরণটা কিন্তু খুব ভালো করে বুঝবে, অনেক কিছু বোঝার আছে উদাহরণে। উই লস্ট আওয়ার ওয়ে, অ্যাট লাস্ট ফাউন্ড ইট অ্যান্ড ক্রাইড আউট ইউরেকা। এখানে ইউরেকাটা জোরে চিৎকার করে বলেছে ওরা, মানে পথ হারিয়ে গিয়েছিলাম আমরা এবং সব শেষে খুঁজে পেয়েছিলাম এবং চিৎকার করে বলেছিলাম ইউরেকা। এই ইউরেকা একটা টার্ম বা রেফারেন্স একটা ওয়ার্ডের। সেই ইউরেকার মানে হলো আমি খুঁজে পেয়েছি। ইউরেকার মানে হলো আমি খুঁজে পেয়েছি। এই শব্দটা ফার্স্ট ইউজ করেছিল আর্কিমিডিস, বিখ্যাত গণিতবিদ গ্রিক আর্কিমিডিস। রাজা হিওডোট সোনায় খাত মেশানো আছে কিনা তাই পরীক্ষা করতে গিয়ে সর্বপ্রথম এই শব্দটা ব্যবহার করেছিল। কথিত ঘটনা অনুযায়ী এটা বলা হয় যে হিওডোর সোনায় খাত মেশানো আছে কিনা সেটাই চেক করতে গিয়ে আর্কিমিডিস ফার্স্ট এই টার্মটা ইউজ করেছিল, ইউরেকা। সেই থেকেই ইউরেকার প্রচলন। তাহলে ইউরেকা শব্দের অর্থ আই হ্যাভ ফাউন্ড, মানে খুঁজে পেয়েছি। তো তোমরাও ব্যবহার করবে এবং তোমাদের কথাবার্তাকে আরও সুন্দর করার চেষ্টা করবে এইভাবে। এবার এপিগ্রামটা খুব গুরুত্বপূর্ণ এবং এর অর্থ বুঝতে হবে খুব মনোযোগ সহকারে। তো এপিগ্রাম হচ্ছে, দেখো, ইট ইজ অ্যান অ্যাপারেন্ট কন্ট্রাডিকশন ইন ল্যাঙ্গুয়েজ which by causing a temporary shock draws our attention to some deeper meaning underneath। মানে বাক্যে এমন শব্দ ব্যবহার করা হবে যেটা আমাদেরকে অবাক করবে এবং আমাদের মনোযোগটাকে গ্র্যাব করবে, আরও আমাদেরকে ভাবাবে কি বলতে চাইছে। তো উদাহরণটা দেখো, কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ, মানে ভীতুরা মারা যায় তাদের মৃত্যুর অনেক আগেই। ভীতু বা কাওয়ার্ডস মানে কাপুরুষ। দিস ইজ অ্যান এপিগ্রাম বিকজ দ্য কোটেড লাইন অ্যাপিয়ার্স টু বি মিনিংলেস অ্যাপারেন্টলি। আমাদেরকে মনে হচ্ছে এই বাক্যটা কোনো অর্থই নাই, মিনিংলেস, অর্থহীন। কিন্তু যদি আমরা একটু ডিপলি ভাবি তাহলে এখানে মৃত্যু যেটা বলা হয়েছে
দেয়ার ডেথ, বিফোর দেয়ার ডেথ, এখানে এদেরটা স্পিরিচুয়াল ডেথের কথা বলা হয়েছে, মানে আধ্যাত্মিকভাবে তারা মারা গিয়েছে। ভীতু বা কাপুরুষরা তারা আধ্যাত্মিকভাবেই মারা গিয়েছে, ফিজিক্যালি নয়। তারা মারা যায়নি, তারা ভিতর থেকে মারা গেছে, সেই জন্য তো তারা ভীতু। বোঝা গেল? ঠিক তেমনি পরের উদাহরণটা, আওয়ার এনিমি ইজ আওয়ার বেস্ট ফ্রেন্ড। আমাদের এনিমি আমাদের বেস্ট ফ্রেন্ড, মানে আমাদের এনিমিগুলোকে তো আমাদেরকে সাহায্য করে আমাদের যে ভুল খামতিগুলো রয়েছে সেগুলো ধরতে এবং সেগুলোকে ঠিক করে নিতে। সেই জন্যে এটাও একটা এপিগ্রাম। আমাদেরকে মনে হতে পারে একটা কন্ট্রাডিকশন বাক্য, কিন্তু আমরা যদি একটু ডিপলি ভাবি তাহলে আমরা বুঝতে পারবো এনিমিও আমাদের কিন্তু বেস্ট ফ্রেন্ড। নেক্সট, পার্সনিফিকেশন, বহুল প্রচলিত একটা ফিগার্স অফ স্পিচ, খুব সহজ একটা ফিগার্স অফ স্পিচ। Personification is a figures of speech in which an inanimate object or an abstract idea is represented as a person. কোনো ইনঅ্যানিমেট জড় বস্তু, কোনো অ্যাবস্ট্রাক্ট আইডিয়া যে লড়তে পারে না, মানুষ ছাড়া অন্য যেগুলো রয়েছে সেগুলোকে মানুষত্ব প্রয়োগ করা হচ্ছে। যেমন দ্য রিভার গ্লাইডেড অ্যাট হিজ ওন সুইট উইল। এখানে এটা গ্লাইডেড, এটা পুরনো ফর্ম ইউজ করা হয়েছে, যদিও ওটা গ্লাইডস হবে, মানে নদীটা নিজের গতিতে বয়ে চলেছে। দেখো এখানে মানুষ নেই, তবুও আমরা হিজ ইউজ করলাম। কেন হিজ ইউজ করলাম? আমরা এখানে মানুষত্ব আরোপ করলাম নদীটার উপর। সে মানুষের মতো নিজের গতিতে বয়ে চলেছে। যে মনুষ্যত্বটা আমি এখানে প্রয়োগ করলাম বা আরোপিত করলাম, সেই জন্য এই সেন্টেন্সটাই আমরা বলতে পারি পার্সনিফিকেশন ইউজ করা হয়েছে। তো আরেকটা উদাহরণ দেখো কি আছে, দ্য সি দ্যাট বেয়ার্স হার বসম টু দ্য মুন। দ্য সি দ্যাট বেয়ার্স হার বসম টু দ্য মুন, মানে সমুদ্রটা চাঁদের সামনে নিজেকে উন্মুক্ত করেছে। মানে এর অর্থটা দেখো, হার ইউজ করেছে একটা নারীর যে মনুষ্যত্বটা থাকে সেটা আরোপ করা হয়েছে। চাঁদ যেমন সমুদ্রে জোয়ার ভাটায় একটা বিশেষ প্রভাব ফেলে, ঠিক তেমনি যেন সেই সমুদ্রটা চাঁদের প্রতি নিজের ভালোবাসা আরোপিত করতে তার যে চেস্ট বা বুক বা নিজেকে উন্মুক্ত করে ভালোবাসা প্রকাশ করছে, এটা একটা আন্তরিকতার ছবি তুলে ধরছে। এটা একটা বিখ্যাত লাইন, জানো তোমরা? এটা নেওয়া হয়েছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস কবিতা থেকে। খুব সুন্দর একটা কবিতা, পড়তে পারো। যাই হোক, ভিডিওটা এতটাই ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওয়ে। টাটা।